র্যান্ড কর্পোরেশন সম্প্রতি একটি গবেষণাপত্র প্রকাশ করেছে, ফ্যাক্টরস শেপিং দ্য চাইনাস মিলিটারি এই নামে। এই গবেষণাপত্রে তারা প্রথম যে বিষয়টি নিয়ে এসেছে সেটা হচ্ছে ডেমোগ্রাফি। ডেমোগ্রাফি মানে হচ্ছে জনসংখ্যা তত্ত্ব। কোন একটা রাষ্ট্র বা কোন একটা অঞ্চলে কতজন জনসংখ্যা আছে, জনসংখ্যার ঘনত্ব, নারীর সংখ্যা, পুরুষের সংখ্যা, যুবকদের সংখ্যা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে জনসংখ্যা তত্ত্ব। এই গবেষণাপত্রে র্যান্ড প্রথম যে বিষয়টি নিয়ে এসেছে সেটা হচ্ছে টিএফআর বা টোটাল ফার্টিলিটি রেট। টোটাল ফার্টিলিটি রেট মানে কি? মানে হচ্ছে যে একজন নারী গড়ে কয়টি সন্তান জন্ম দিবে, এটা হচ্ছে টোটাল ফার্টিলিটি রেট। ধরুন একটা পরিবারে স্বামী এবং স্ত্রী, তারা যদি মারা যায়, তাদের শূন্যস্থান পূরণের জন্য আরো দুজন দরকার। তাহলে একটা রাষ্ট্রের টোটাল ফার্টিলিটি রেট যদি 2 বা 2 এর কাছাকাছি থাকে, তাহলে জনসংখ্যা মোটামুটি স্থিতিশীল থাকবে। কিন্তু 2 যদি হয়, অর্থাৎ প্রতি নারী যদি গড়ে 2টি করে সন্তান জন্ম দেয়, তারপরেও জনসংখ্যা কমতে থাকবে। কেন? কারণ কিছু শিশু জন্মের সময় মারা যাবে, কেউ রোগাক্রান্ত হয়ে মারা যাবে, কেউ অ্যাক্সিডেন্টে মারা যাবে। এই জন্যই একটা রাষ্ট্রের জনসংখ্যা স্থিতিশীল হওয়ার জন্য টোটাল ফার্টিলিটি রেট দরকার হচ্ছে 2.1। চায়নার টোটাল ফার্টিলিটি রেট কত? চায়নার টোটাল ফার্টিলিটি রেট 2023 সালে 1-এর চেয়েও কম ছিল। এখন এই টোটাল ফার্টিলিটি রেটের সাথে একটা মিলিটারির সুপার পাওয়ার হওয়ার কি সম্পর্ক? এই প্রশ্ন যাওয়ার আগে আমরা একটু সিরাতের একটি ঘটনা পর্যালোচনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের বিভিন্ন গোত্রের সাথে ক্ষমতার অদল বদল নিয়ে আলোচনা করছিলেন, তখন একবার তিনি বনু শায়বান ইবনে সালাবার সাথে আলোচনা করছিলেন, এবং তিনি বনু শায়বান ইবনে সালাবার সাথে আলোচনায় যাওয়ার আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে যান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে প্রথম যে প্রশ্নটি করেন সেটি হচ্ছে, তোমাদের সংখ্যা কত? এবং দ্বিতীয় যে প্রশ্নটি করেন সেটি হচ্ছে, তোমাদের সৈন্য সংখ্যা কত, তোমাদের সামরিক শক্তি কেমন? অর্থাৎ এই দুইটা প্রশ্নই আপনি যদি দেখেন, প্রথম প্রশ্নটি সরাসরি ডেমোগ্রাফির সাথে সম্পর্কিত, দ্বিতীয় প্রশ্নটি একটা মিলিটারি স্ট্রেংথের সাথে সম্পর্কিত। তাহলে যুবকের সংখ্যা এবং তরুণদের সংখ্যা, এটা একটা রাষ্ট্রের মিলিটারি স্ট্রেংথের সাথে সম্পর্কিত। একটা রাষ্ট্রের টোটাল ফার্টিলিটি রেট যদি 2-এর চেয়ে বেশি হয়, এর মানে হচ্ছে তার ভবিষ্যতে তরুণের সংখ্যা বাড়বে। আর যদি 2-এর চেয়ে কম হয়, তার মানে হচ্ছে কয়েক দশক পরে তরুণদের সংখ্যা কমে যাবে, বৃদ্ধের সংখ্যা বেড়ে যাবে। অর্থাৎ ওই রাষ্ট্র যদি যুদ্ধ করতে চায়, তবে সে যুদ্ধে সক্ষম যোদ্ধা যোগান দিতে পারবে না, যেটা আজকের রাশিয়ার বাস্তবতা, আজকের ইউরোপের বাস্তবতা। জার্মানি তো যুবক শূন্য হয়ে পড়েছে, এবং দক্ষিণ কোরিয়া, জাপান, এই রাষ্ট্রগুলোও আগামী কয়েক দশক পরে যুবক শূন্য হয়ে পড়বে। চায়নার সরকার এটা উপলব্ধি করতে পেরে তারা হচ্ছে তাদের জনগণকে এখন বেশি সন্তান নেওয়ার জন্য উৎসাহিত করছে। যে কারণে 2023 সালে যেখানে চায়নার টোটাল ফার্টিলিটি রেট প্রায় 1-এর কাছাকাছি ছিল, 2024 সালে এসে সেটা হয়েছে 1.55। অর্থাৎ বেশ উন্নতি হয়েছে তাদের, কারণ তারা এটা বুঝতে পেরেছে যে সুপার পাওয়ার হিসেবে টিকে থাকতে হলে কন্টিনিউয়াস যুবকের সংখ্যা তার লাগবে। যুবকের সংখ্যা যে শুধু মিলিটারি স্ট্রেংথের জন্য দরকার তাই নয়, একটা কর্মক্ষম জনসংখ্যা, একটা উৎপাদনমুখী জনসংখ্যার জন্য, উৎপাদনমুখী অর্থনীতির জন্য তার হচ্ছে যুবকের সংখ্যা দরকার। প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের টোটাল ফার্টিলিটি রেট কত? বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে আমাদের টোটাল ফার্টিলিটি রেট অনেক বেশি ছিল, কিন্তু পশ্চিমা এনজিও গুলোর প্রচারণায় আমরা দেখেছি যে তারা এই ধরনের প্রচারণা চালিয়েছে যে ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট, এবং তারপর তারা বলেছে একটি হলে ভালো হয়। ফলে বাংলাদেশের টোটাল ফার্টিলিটি রেট এখন কমে প্রায় 2.07 পর্যায়ে এসে দাঁড়িয়েছে। অর্থাৎ ভবিষ্যতে আস্তে আস্তে আমাদের জনসংখ্যা কমতে থাকবে। এর মানে হচ্ছে একটা পর্যায়ে গিয়ে আমাদের তরুণদের সংখ্যা কমতে থাকবে। কিন্তু আমরা যদি এখনো ধরি, বাংলাদেশের 15 থেকে 64 বছর বয়সী যুবকের সংখ্যা, মানে 64 বছর বয়স্ক হয়তো যুবক বলা যায় না, কিন্তু তারা যুদ্ধে যেতে সক্ষম এরকম জনসংখ্যা মোট জনসংখ্যার 65%। অর্থাৎ আমরা যদি ধরি যে বাংলাদেশের জনসংখ্যা 18 কোটি, তাহলে আমাদের যুদ্ধে যেতে সক্ষম এরকম জনসংখ্যা হচ্ছে প্রায় 11 কোটির মতো। এর মধ্যে আমরা যদি 50% নারীকে বাদ দেই, তাহলে যুদ্ধে যেতে সক্ষম তরুণের সংখ্যা বা যুবকের সংখ্যা হবে প্রায় 5 কোটির মতো। অর্থাৎ কোথাও যুদ্ধ লাগলে, কারোর সাথে যুদ্ধ লাগলে আমরা 5 কোটি যোদ্ধা রেডি করতে পারবো। এটা একটা রাষ্ট্রের সুপার পাওয়ার হওয়ার জন্য দরকার। কারণ একটা রাষ্ট্র সুপার পাওয়ার হতে গেলে তার বহিঃশত্রুর সাথে তাকে যখন যুদ্ধ করতে হবে, তখন যুদ্ধে তাকে কন্টিনিউয়াস
যোদ্ধা যোগান দেওয়া লাগবে। তো বাংলাদেশের এই উপাদানটা আছে, কিন্তু আমাদেরকে সবসময় শোনানো হয়েছে যে জনসংখ্যা আমাদের সমস্যা, কিন্তু জনসংখ্যা একটা রাষ্ট্রের মিলিটারি স্ট্রেংথের জন্য খুবই বেশি দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়েছেন যে আমরা যেন বেশি বেশি সন্তান নেই, এবং যাতে করে উনি কিয়ামতের ময়দানে ওনার উম্মতের সংখ্যা নিয়ে গর্ব করতে পারেন। এই কথাটার তো একটা স্পিরিচুয়াল আবেদন আছেই, বাট এটার একটা জিওপলিটিক্যাল আবেদনও আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার। আর সেটা কি? সেটা হচ্ছে যে মুসলিমরা তাদের জনসংখ্যার মাধ্যমে তারা তাদের মিলিটারির মধ্যে যেই যুবকদের যেই যোগান দেওয়া দরকার, সেটা তারা সবসময় এই সাপ্লাইটা আসলে দিতে পারবে, এবং এটা অবশ্যই আমাদের জন্য একটা স্ট্রেংথ, আমাদের অর্থনীতির জন্য স্ট্রেংথ। সো একটা ইসলামিক সিস্টেম বা একটা ইসলামিক ব্যবস্থাই শুধুমাত্র এই জনসংখ্যাকে সঠিকভাবে কাজে লাগাতে পারবে, উৎপাদনমুখী করে কাজে লাগাতে পারবে। কিন্তু আমাদের বর্তমান আর্থসামাজিক বাস্তবতায় এই জনসংখ্যাকে বোঝা হিসেবে দেখা হয়। কথাগুলো আসলে বলা উচিত ছিল মসজিদের মিম্বর থেকে, কিন্তু আমাদের মসজিদগুলোর চাকচিক্য যতটা বেড়েছে, মসজিদের মিম্বর থেকে হক কথা বলার হার ততটা কমে গেছে। সুতরাং দেখা যাচ্ছে যে সুপার পাওয়ার হওয়ার যে একটা অন্যতম উপাদান সক্ষম যুবকের সংখ্যা, এর পুরোটাই বাংলাদেশের আছে। একটা সুপার পাওয়ার হতে গেলে আর কি কি উপাদান প্রয়োজন, সেই বিষয়ে পরবর্তী ভিডিওগুলোতে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।